মাঝরাতে সুচাও লিংজিলুর রুমে প্রবেশ করে নিজের রুম মনে করে। লিংজিলু এটা দেখে অনেকটা অবাক হয়ে যায়। লিংজিলু মনে মনে বলে সে কি ঘুমের ঘরে হাঁটে নাকি। তারপর সে অনেকবার সুচাওকে ডাকে, কিন্তু সুচাও ঘুমে এতটাই গভীর ছিল যে সে তার ডাক শুনতে পায় না। সে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। লিংজিলু বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই সুচাও চিৎকার করে উঠে বলে, আমি তোমার রুমে কি করছি আর কখন এসেছি? তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করনি তো? লিংজিলু তার কাছে গিয়ে বলে, কাল রাতে তুমি আমার রুমে এসেছো, জিজ্ঞেস তো আমার করা উচিত ছিল। তুমি আমার রুমে কি করতে এসেছিলে? সারা রাত আমাকে জড়িয়ে ধরে রেখেছো, তোমার মতলব কি ছিল? সুচাও বলে, মিথ্যে কথা বলবে না। তারপর সে রুম থেকে বের হয়ে দরজা আটকে দিয়ে বলে, তোমার দম বন্ধ না হয়ে মারা পর্যন্ত আমি দরজা খুলবো না। মামা বলে, তুমি আবার সকাল সকাল তাকে জ্বালাতে শুরু করে দিয়েছো। কাল রাতে তো অনেক জ্বালিয়েছো, তোমার কারণে ছেলেটাকে সোফায় ঘুমাতে হয়েছে। তারপর সকালে খাবার টেবিলে লিংজিলুকে সে ঠিক মতন খাবার খেতে দিচ্ছিল না, তাকে বারবার বিরক্ত করছিল। তখনই মামার কাছে লিংজিলুর বাবার ফোন আসে। সে কথা বলছিল, সেখান থেকেই সুচাও তার ফোনটা কেড়ে নিয়ে কান্না সুরে বলতে থাকে, আঙ্কেল লিন, লিংজিলু আমাকে অনেক বিরক্ত করে, আমি কি করব? তার বাবা বলে, যদি কোনো কাজ থাকে তাহলে লিংজিলুকে দিয়ে সেটা করিয়ে নেওয়ার জন্য, এভাবে তার ক্ষতিপূরণ উসুল হয়ে যাবে। সে সেটা রেকর্ড করে নেয়, তারপর গ্রামের সবার সামনে সেটা বাজাতে থাকে। আর লিংজিলুকে বলে, তুমি যদি আমার কোনো কথা না শোনো তাহলে আমি তোমার বাবার কাছে তোমার নামে নালিশ করব, এমনকি এই রেকর্ডারটা সকল গ্রামে ছড়িয়ে দেব। লিংজিলু বলে, আমাকে কি করতে হবে? তারপর তাকে নিয়ে দোকানে যায়। দোকানের সকল কাজ সে লিংজিলুকে দিয়ে করায়। কাজ শেষ করে লিংজিলু অনেক ক্লান্ত হয়ে যায়। সে দোকানের পাশে বসেই বিশ্রাম করছিল। তখন একজন বৃদ্ধ আসে কিছু ফল সে তার নাতি নাতনিদের কাছে শহরে পাঠাবে। সুচো দোকান চালানোর পাশাপাশি বৃদ্ধদেরও সাহায্য করে থাকে। সে ডেলিভারি সকল কাজ সে নিজে হাতে করে, এভাবে সে কিছু টাকাও ইনকাম করতে পারে। তারা দুজন এই বিষয় নিয়ে কথা বলছিল, তখনই লিংজিলুর কাছে একটা কল আসে। তাকে তার বন্ধু আয়ু কল করেছে, যে কিনা তারই সাথে ইন্ডাস্ট্রিতে কাজ করে। আয়ু কল করে বলে, তোমার সকল কাজ এখন অন্য একজন করছে, কিন্তু তুমি থাকলে সেটা ভালো হতো। লিংজিলু বলে, আমি এখন ফেরার চিন্তা ভাবনা করছি না। আয়ু বলে, তোমার বর্তমান সিচুয়েশন দেখে আমার খুবই ভালো লাগছে। লিংজিলু বলে, আমি আবার রাখছি। আয়ু বলে, তুমি যদি পারো তাহলে নিজের ফিউচার নিয়ে একটু চিন্তা করো, আর এই ছোট বিষয় নিয়ে তোমার ফিউচারকে ছেড়ে দিও না। লিংজিলু বলে, ঠিক আছে, আমি চিন্তা করে দেখবো। সে ফোন রেখে দিয়ে মন খারাপ করে সেখানেই বসেছিল। তখনই দেখতে পায় মামা মোটরসাইকেল ঠেলে আসছে। সে দৌড়ে মামার কাছে গিয়ে বলে, কি হয়েছে? মামা বলে, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে মোটরসাইকেলটা নষ্ট হয়ে গিয়েছে। সুচাও, বাকি কাজগুলো আমি করতে পারবো না, তোমাকেই করতে হবে। সুচাও বলে, ঠিক আছে। তারপর সুচাও আর লিংজিলু মিলে সাইকেলে করে পঞ্চায়েতের বাসায় যায়। সেখানে গিয়ে তাদের ফ্র্যাঙ্কলিনের সাথে দেখানো হয়। ফ্র্যাঙ্কলিনও পঞ্চায়েতের ছেলে ছিল। লিংজিলু আরো অবাক হয় সেখানে তার ম্যামকে দেখে। ফ্র্যাঙ্ক বলে, ও আমার ফুফু হয়। সুচাও পঞ্চায়েতকে ডেকে বলে, আমি আপনার জন্য কিছু ফল নিয়ে এসেছি। তারপর তারা বসে বলে, আপনার কাছে আমার অনেক টাকা বাকি আছে, আমি আশা করবো এবার আপনি সেগুলো দিয়ে দেবেন। পঞ্চায়েত বলে, আমি কি তোমারই কিছু টাকা নিয়ে পালিয়ে যাব নাকি? দিয়েই তো দেব, চিন্তা করো না। তাদের কথা বলার মাঝখানে পঞ্চায়েতের স্ত্রী চলে আসে, বলে, কিসের বাকি টাকা? পঞ্চায়েত আর সুচাও বলে, ফল কিনেছিল সেটারই বাকি টাকা। নিচ থেকে লিংজিলু বলে, কোথায়? এটা তো ফলের টাকা না, এখানে তো লেখা আছে সিগারেটের টাকা। একথা শুনে তারা সবাই একটা অবাক হয়ে যায়। তখনই পঞ্চায়েতের স্ত্রী পঞ্চায়েতকে কানে ধরে নিয়ে কিছু উত্তম মাধ্যম দেয়। ফিরে এসে পঞ্চায়েত বলে, এই নাও তোমার টাকা, আর আজ থেকে তোমার আর আমার মাঝে সম্পর্ক এখানেই শেষ হলো। সে এটা বলেই চলে যায়। সুচাও বলে, তোমার জন্য আজ আমি একটা কাস্টমারকে হারিয়েছি, এর ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। রাগ করে চলে আসে। সুচাওর রাগ দেখে লিংজিলু অনেকটা অবাক হয়। তারপর তারা ফ্যাংলিয়ানের কাছে যায়। ফ্যাংলিয়ান তার মেজো ভাই আর ছোট ভাইয়ের সাথে মাঠে কাজ করছিল। সুচাও বলে, তোমাদের অনেক টাকা বাকি আছে, কখন দেবে? তারা দুজন একে অপর দিকে তাকিয়ে বলে, আমরা তো কোনো বাকি করিনি, বড় ভাই করেছে, সে আসলে তোমাকে টাকা পাঠিয়ে দেব। ফ্যাংলিয়ান ও সুচাওর কানে কানে বলে, প্রমোশন শুট আছে, যদি করতে পারো তাহলে $10 পাবে। তারপর তারা লিংজিলুকে দিয়ে প্রমোশন শুট করায়। সেখান থেকে টাকা নিয়ে তারা বলে, চলো এখানকার কাজ শেষ। পরবর্তীতে তারা ক্লাস ক্যাপ্টেন গুয়ান জিনজির বাসায় যায়। জিনজিনের বাবা মা কেউ নেই, সে দাদি আর ছোট ভাইয়ের সাথেই থাকে। তার ছোট ভাই অনেক টাকা বাকি করেছে দোকানে, তার দাদি সেই টাকাগুলো দিতে চায় না। দাদি বলে, জিনজিন, তোমাকে তোমার ভাইয়ের পাওনা পরিশোধ করতে হবে, কারণ ও তোমার ছোট ভাই হয়। জিনজিন মন খারাপ করে বসে থাকে, আর মেয়ে হওয়ার কারণে তার দাদি কখনো তাকে বুঝতে চায়নি, শুধু ছোট ভাইকেই বেশি আদর করে। এরপর তারা একটা গ্রামের দাদির বাসায় যায়। সেখান থেকে টাকা উসুল করার পর দাদি লিংজিলুকে দেখে বলে, আরে ও তো আমার মৃত হাজবেন্ডের মতন দেখাচ্ছে, আমি শুনেছি তুমি নাকি অনেক বড় সুপারস্টার, তুমি কি গান গাইতে পারো? আমার স্বামী আমার জন্য অনেক গান গাইতো। সুচাও বলে, গাইতে পারে, তবে এক গানের $5 করে। দাদি বলে, আমি 25 করে দেব। তারপর তাকে জোর করেই গান গাওয়ার জন্য দাঁড় করানো হয়। সে না চাইতেও গান গাইতে শুরু করে। প্রথমে সে একা গান গাইছিল, কিছুক্ষণ পর সুচাও তার সাথে গান গাইতে যুক্ত হয়ে যায়। তারা দুজনে একসাথে গান গায়। পরবর্তী সিনে দেখানো হয় লিংজিলু সুচাওকে বলছিল, আমি আর পারছি না, আর কতজন আছে? খাতা দেখে দেখে 10 জন আছে। লিংজিলু বলে, আমি আর পারবো না, তুমি বাকি কাজ একাই সামলাও।
সুচাও বলে তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি তোমার বাবার কাছে আবার নালিশ করব। আর ওই রেকর্ডারের কথা তো তোমার মনে আছে। লিংজিলু মজার ছলে খাতাটাকে একটা নালার পাশে রেখে আসে। লিংজিলুর কাছে সুচাও খাতা চাইলে লিংজিলু বলে আমার কাছে তো খাতাটা নেই, আমি সেটা হারিয়ে ফেলেছি। সুচাও বলে মজা করো না, খাতাটা কোথায় রেখেছো বলো। তার কান্না দেখে লিংজিলু বলে আমি খাতাটাকে ওইখানে রেখেছি। সুচাও দৌড়ে খাতাটা নিয়ে গিয়ে দেখে নালার পানির কারণে খাতাটা অনেকটা ভিজে গিয়েছে, ভিতরে সকল লেখা মুছে গিয়েছে। সুচাও কান্না করছিল। তারপর বলে আমার নানির শেষ স্মৃতি ছিল, তুমি এরকম কেন করলে। সে দৌড়ে কান্না করে চলে আসছিল। তার চোখে পানি দেখে লিংজিলুরও মন খারাপ হয়ে যায়। সে অনেকটা দেরি করে বাসায় পৌঁছায়। দেরি করে বাসায় পৌঁছলেও সুচাও তাকে ক্ষমা করেনি, তাই তাকে পুরোপুরি ইগনোর করছিল। এটা সবাই দেখে। তখন জিজ্ঞেস করে তোমরা দুজন কি ঝগড়া করেছো। লিংজিলু সবাইকে সবটা বলে। ক্লাস ক্যাপ্টেন জিনজিন বলে তোমার এই কাজটা করা ঠিক হয়নি, কারণ এটা তার নানির স্মৃতি ছিল। তার নানি এই দোকানটা তার জন্য রেখে গিয়েছিল। তার নানি 3 বছর আগে মারা যায়। তারপর তার মামার সাথেই সে থাকে। মামা মনের দিক থেকে অনেক ভালো, তাই অনেকে টাকা ছাড়াই কাজ করে দিয়েছে। এমনকি যে টাকা উপার্জন করতো তারও বেশ অর্ধেক দান করে দিত। খরচ চালানোর জন্য ঘরের সমস্ত জিনিসই বিক্রি করে দেওয়া হয়। অবশেষে এই দোকানটা থেকে যায়। দোকানটাকে বাঁচানোর জন্য যে অনেক ছোট থেকেই কাজ করছে। সে তার ছোটবেলাকে ভালো করে উপভোগ করতে পারেনি। লিংজিলু বলে আমার ভুল হয়ে গিয়েছে, আমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। তাকে এখন কোথায় পাবো। জিংজিং বলে মন খারাপ হলে সে সবসময় জিরির ধারে যায়, তুমি সেখানে গিয়ে দেখতে পারো। লিংজিলু তাকে খুঁজতে জিরির ধারে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় সুচাও একাই জিরির ধার থেকে মাছ ধরছে। লিংজিলু পাড়ে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ তাকে অবজার্ভ করে। লিংজিলুকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে সুচাও বলে ওইখানে দাঁড়িয়ে না থেকে কি বলতে চাও দ্রুত বলে ফেলো। লিংজিলু কাছে এসে বলে আমার ভুল হয়ে গিয়েছে, আমার তোমার ওই খাতাটা নষ্ট করা উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম করব না। সুচাও বলে ঠিক আছে, মন থেকে যেহেতু ক্ষমা চাইছো তাহলে তোমাকে ক্ষমা করেই দেয়া যায়। তারপর তারা ঝিরির পাড়ে বসে মাছের বারবিকিউ করছিল। আর সুচাও জিজ্ঞেস করে আচ্ছা তুমি গান ছেড়ে দিয়ে এখানে কেন এসেছো। আমি লক্ষ্য করলাম তোমাকে কিছুদিন যাবত উদাস দেখাচ্ছে। লিংজিলু বলে আমার এক ফ্রেন্ড তার নতুন গান প্রকাশ করেছে, আমার ভালো লাগছে তবে খারাপও লাগছে যে আমি কিছু করতে পারছি না, কারণ আমি আমার ইন্সপিরেশন হারিয়ে ফেলেছি। সুচাও বলে ইন্সপিরেশনের প্রয়োজন, তুমি চারপাশ ভালো করে শোনো। দেখো এই ঝর্ণার পানি, বাতাসের মৃদু শব্দ, পাখির কলকাকলি সবকিছুই তোমার কাছে একটা গানের মতন মনে হবে। লিংজিলু মনোযোগ দিয়ে সবকিছু শুনে। তারপর বলে আরে সত্যিই তো, তুমি তো ঠিকই বলেছ, আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি। আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে নতুন করে ইন্সপিরেশন দেওয়ার জন্য। রাতে সে বাসায় ফিরেই সবকিছু সব মিলিয়ে নতুন একটা রিংটোন তৈরি করে, যা তার কাছে খুবই ভালো লাগছিল। তারপর সে সুচাওর কথা মনে করতে থাকে। তার সাথে কাটানো সমস্ত সময় তার খুবই ভালো লাগে। পরদিন সকালে লিংজিলুর খরচে সুচাও সবাইকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যায়। সেখানে গিয়ে সবাই অনেক আনন্দ করছিল, কিন্তু সুচাও লিংজিলুকে আনন্দ করতে দেয় না, বলে তোমাকে কাজ করতে হবে, কারণ তোমার কাছে আমি এখনো অনেক টাকা পাই। লিংজিলু নদীর পাড়ে বসে দাদির দেখতে ঝিনুক ভাঙছিল। সুচাও বালির মাঝখান থেকে ক্র্যাক ধরতে যায়। তখনই কেউ একজন জিজ্ঞেস করে আমি কি তোমাদের ভিডিও করতে পারি। সে দেখে অবাক হয়ে যায়, কারণ সে ছিল আইইউ। সে বলে আমি তোমাকে একটা ছবিতে দিচ্ছি, আমি তোমার অনেক বড় ফ্যান। আইইউ বলে আচ্ছা আমি কি তাহলে তোমাদের ভিডিও করতে পারি, তোমার বন্ধুরা কিছু মনে করবে না তো। সুচাও বলে তা আমি জানি না, তবে আমার এক ফ্রেন্ড আছে লিংজিলু, সে কিছু মনে করতে পারে, কারণ সে অনেক রাগী। তারপর আইইউকে নিয়ে তারা লিংজিলুর কাছে যায়। লিংজিলু আইইউকে দেখে অনেকটা অবাক হয়ে যায়, বলে তুমি ভুল সময় এসেছো। এই তার এরকম আজব পোশাক পরানো ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়। সে সুচাওয়ের সাথে ছবি তোলার সময় লক্ষ্য করলো যে লিংজিলু তার প্রতি অনেকটা জেলাস ফিল করছে। তাকে আরো কিছুক্ষণ জ্বালাতে সে সুচাওয়ের সাথে অনেক ঘনিষ্ঠভাবে কথা বলে। এটা দেখে লিংজিলুর অনেকই খারাপ লাগছিল। লিংজিলু তারপর তাকে সেখান থেকে সরানোর জন্য বলে অনেক হয়েছে তোমাদের বালির মাঝে ভিডিও করা, চলে এবার সমুদ্রের ভিডিও করি। তারপর সুচাওয়ের কাছ থেকে অনেকটা দূরে নিয়ে যায়। কিছুক্ষণ পর তারা একটা জায়গায় বসে গল্প করছিল, কিন্তু লিংজিলুর কোনো মনোযোগই তাদের গল্পে ছিল না। সে শুধু সুচাওকে দেখে যাচ্ছিল। আইইউ বলে আমি যা বলছি তাতে তোর একটু মনোযোগ নেই, তোর মনোযোগ তো ওইদিকে আটকে আছে, তাই না? তুই তাকে পছন্দ করিস? লিংজিলু বলে আরে না না, কি বলছো এসব, আমি কেন ওকে পছন্দ করতে যাব। আইইউ বলে সত্যিই তো, আমি যদি তোকে এতক্ষণ না জ্বালাতাম তাহলে তো বুঝতেই পারতাম না যে তুই তাকে কতটা ভালোবাসিস। লিংজিলু বলে তার মানে এতক্ষণ তুমি অভিনয় করেছো। তারপর তারা সন্ধ্যাবেলা আতশবাজি ফোটায়। সবাই আতশবাজির দিকে মনোযোগ ছিল, অনেক আনন্দ করছিল, কিন্তু লিংজিলুর মনোযোগ শুধু সুচাওয়ের দিকে আটকে পড়েছিল। সন্ধ্যার আগে তারা বাসায় ফিরে রাতে খাবার খেতে বসে মামা আর সুচাও আইইউকে স্পেশাল ট্রিট করছিল। লিংজিলুর অনেকটা জ্বলছিল, সে তারপরও কিছু বলে না। সে যেন এসব কিছু দেখেও না দেখার বান করছিল। খাবার শেষ করে যখন রুমে প্রবেশ করে তখন আইইউ বলে আচ্ছা তুই কি চিন্তা ভাবনা করলি, এখানে সারা জীবন থেকে যাবি? জীবনটা খুবই সুন্দর এখানের, কিন্তু এখানে থেকে গেলে তোর ট্যালেন্ট ওয়েস্ট হয়ে যাবে। লিংজিলু তার পকেট থেকে মোবাইল বের করে দিয়ে বলে এই রিংটোনটা শোনো, খুব ভালো লাগবে। বলে আরে সত্যিই তো, রিংটোনটা অনেক সুন্দর, আজই বানালে নাকি? লিংজিলু বলে হ্যাঁ, এখানে আমার কাছে ভালো যন্ত্রপাতি নেই, তাই সবকিছু কালেক্ট করছি, ফিরে গিয়ে অনেক ভালো একটা কিছু করব।
এইদিকে তার ম্যানেজার আয়ুর ছাড়া ভিডিওটা দেখে অবাক হয়ে যায়। সে বলে, আর এটা তো লিংজিল্লু। পরদিন খুব সকালে আয়ু চলে যাচ্ছিল, তখন সে সুজাওকে বলে, আমার কাছে তোমার জন্য কিছু গিফট আছে। গিফট দিয়ে বলে, আমি লিংজিলুকে বলে যাচ্ছি না, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। সুজাও জানতে চাই কি। আয়ু বলে, তুমি জানো লিংজিলু কেন ইন্ডাস্ট্রি ছেড়ে চলে এসেছিল? সুজাও বলে, আমি শুনেছি তার ডিরেক্টরের সাথে মারামারি হয়েছে। আয়ু বলে, না, তারও অন্য কিছু কারণ ছিল। কোনো দোষটা কোম্পানিকেও দেওয়া যায় না। কারণ হচ্ছে লিংজিলু ডিপ্রেশন ছিল, সে অনেক মন খারাপ থাকতো, তাই তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, আমি তোমার কাছে একটা অনুরোধ করতে পারি? তুমি কি লিংজিলুর খেয়াল রাখবে? সুজাও বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তার সম্পূর্ণ খেয়াল রাখবো। আয়ু চলে গেলে সে ইন্টারনেটে ডিপ্রেশন দিয়ে সার্চ করে। তার মামা জিজ্ঞেস করে, তুমি কি করছো এসব? তারপর সে তার মামাকে বলে, আমার মনে হয় লিংজিলু ডিপ্রেশনে আছে, তাই চেক করছি। মামা বলে, তুমি সব কি বলছো? তারপর সে কম্পিউটার থেকে দেখতে পায় ডিপ্রেশনের রোগীরা বারবার মুড সুইং হয়, এমনকি বেশি খারাপ হলে সুসাইডও করতে পারে। সে দেখে সে অবাক হয়ে যায়। এখান থেকে একটা সেলফ টেস্ট ফর্ম সে ডাউনলোড করে নেয়। তারপর সে লিংজিলুর জন্য অপেক্ষা করতে থাকে। এইদিকে লিংজিলু জগিংয়ে যায়, সেখানে তাকে একটা ভিডিও সেন্ড করে, যেখানে তার ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেক মানুষই তাকে পছন্দ করে। তখনই তার ম্যানেজার তাকে কল করে বলে, এখনই সময়, ফিরে এসো, এই সুযোগটা কাজে লাগাতে হবে। লিংজিলু বলে, আমি চিন্তা ভাবনা করে দেখব, কিন্তু আমার কন্ট্রাক্ট তো বাতিল হয়ে গেছে। এজেন্ট বলে, তার কোনো সমস্যা নেই, আমরা তো আবার করে নেব। বাসায় পৌঁছাতেই সুজাও তাকে বাধা দিয়ে বলে, তোমার ওজন মাপি। তারপর ওজন মেপে বলে, তোমার তো ওজন কমে গিয়েছে। সুজাও কথা শুনে লিংজিলু বলে, আমার তো ওজন কমে গিয়েছে, তুমি এখন খেয়াল করলে? সুজাও বলে, আচ্ছা, তোমার ফিউচার কি কম ব্রাইট মনে হয়? লিংজিলু বলে, তোমাকে দেখার পর থেকে আমার সবকিছুই কম কম মনে হয়। তারপর সে ওই সেলফ টেস্টের সেখানে ফর্মগুলো পূরণ করতে থাকে। সে খাবার সময় লিংজিলুকে অবজার্ভ করে। লিংজিলু কম খাচ্ছে না বেশি খাচ্ছে, সে ঠিক মতন খাবার দাবার করছে কিনা, সবকিছু সে ফর্মে লিখে রাখে। এইদিকে লিংজিলুর প্রচন্ড রাগ হচ্ছিল, কারণ সকল জিনিসপাতিতে আয়ুর ছবি লাগানো। তার উপর সুজাওর এরকম আজব আজব প্রশ্ন যেন আগুনে ঘি ঢেলে দিচ্ছিল। সে প্রচন্ড রেগে যাচ্ছিল। তারপর সে সেখান থেকে উঠে আসে। সে স্কুলে যাচ্ছিল, তখনই গ্রামের দাদি এসে বলে, আমি আমার নাতের জন্য সাইকেল কিনেছিলাম, কিন্তু সে তো শহরে থাকে, তোমাকে দেখলে আমার তার কথা মনে পড়ে, তাই আমি তোমাকে এই সাইকেলটা দিচ্ছি। কিন্তু সাইকেলটার কালার পিঙ্ক ছিল। তাই সে বলে, আমি এটা নিতে পারবো না। মানা করা সত্ত্বেও তাকে জোর করে দাদি সাইকেলটা দিয়ে যায়। তখন সে সুজাওকে বলে, আচ্ছা, তুমি আর এই সাইকেলটা পছন্দ হলে আমি তোমার সাথে সাইকেলটা বদল করে নিই। সুজাও বলে, ঠিক আছে। সাইকেল বদল করতে গিয়ে দেখে সাইকেলেও আয়ুর ছবি লাগানো। তারপর সে আবার মন খারাপ করে সেই পিঙ্ক সাইকেল দিয়েই স্কুলে চলে আসে। স্কুলে আসার পর পিঙ্ক সাইকেল দেখে তাকে নিয়ে সবাই মজা করতে থাকে। ক্লাসে পৌঁছাতেই তারা দেখতে পায় লিংজিলুর ডেস্কে অনেকগুলো গিফট দেওয়া আছে। লিংজিলু সকল গিফট তাদের তিনজনের মাঝে ভাগাভাগি করে দিয়ে বলে, আমার এসব প্রয়োজন নেই, তোমরা রাখতে পারো। এটা বলেই চলে আসে। এদিকে সুজাও তার শেষ প্রশ্নের উত্তর দিয়ে তারপর দেখতে পায় যে তার অনেক ডিপ্রেশন। সেটা দেখে অনেকটা অবাক হয়ে যায়। সে তখন মামাকে কল করে বলে, মামা, কনফার্ম হয়ে গেলাম, লিংজিলু সত্যি সত্যি ডিপ্রেশন আছে, আমি তোমাকে পরবর্তীতে সব কিছু জানাবো। সে ফোন কাটতেই তার মামার কাছে গ্রামের দাদি এসে বলে, আমি তোমার জন্য পাত্রী নিয়ে এসেছি। পাত্রীটা ছিল লিংজিলুর ম্যাম। সে তাদের ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু তারা দুজনেই না করে দেয়। এইদিকে সুচাও লিংজিলুকে খুঁজতে যায়। সবাইকে জিজ্ঞেস করে তারা দেখিয়ে দেয় লিংজিলু ছাদের মধ্যে অপেক্ষা করছে, আর বলে, অনেকক্ষণ যাবত তাকে অবজার্ভ করলাম, সে ওইখানে মন খারাপ করে কেন দাঁড়িয়ে আছে। এটা শুনে সুচাও অবাক হয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে। তারপর লিংজিলুকে ছাদের কিনারা থেকে সরিয়ে মাঝখানে নিয়ে এসে বলে, তুমি এখানে কি করছিলে? লিংজিলু বলে, আমি তো বাতাস খেতে এসেছি। কি হয়েছে? সুজাও বলে, এখানে কেউ এভাবে বাতাস খেতে আসে? আর কখনো এভাবে আসবে না। এটা বলে সে আগে চলে যায়। সুজাও চলে গেলে লিংজিলু দেখতে পায় তার ফোনটা সেখানে পড়ে আছে। সে তুলে দেখতে পায় তাতে একটা সেলফ টেস্টে রিপোর্ট আছে। সেটা দেখে সে বলে, সত্যি একটা পাগল। তারপর সে সেখান থেকে চলে আসে। সুজাও লিংজিলুকে একা রাখতে চায় না, তাই রাতে তার সাথেই পড়তে বসে। তার সকল কিছুই সে সামনের দিকে এগিয়ে দিচ্ছিল। সবকিছু দেখে লিংজিলু অবাক হচ্ছিল। তখন সে পেটে ব্যথার অভিনয় করে বলে, আমি রাতে কিছু খাইনি, আমার এখন চিকেন খেতে ইচ্ছে করছে। সুজাও বলে, তুমি চিন্তা করো না, আমি এখনই রান্না করে নিয়ে আসছি। সে চিকেন ধরে এসে বলে, মামা, লিংজিলু কোথায়? মামা বলে, সে তো ছাদে গান শুনছে। সে তখন দৌড়ে ছাদে যায়। ছাদে গিয়ে দেখতে পাই লিংজিলু মন খারাপ করে সেখানে বসে কান্না করছে। সুজাও বলে, তোমার কি হয়েছে? তুমি কান্না না করে আমাকে বলো। লিংজিলু বলে, আমার কোনো বন্ধু নেই, আমি কারো কাছে মনের কথা শেয়ার করতে পারি না, আর তাছাড়া তুমি আমাকে পছন্দ করো না। সুজাও তার কাছে গিয়ে বলে, কে বলেছে আমি তোমাকে পছন্দ করি না? আমি নিজে চাই তোমাকে আমার রুম দিয়ে দিয়েছি, আর আমি তোমার বন্ধু, তুমি আমার কাছে সব কথা শেয়ার করতে পারো। লিংজিলু তখন বলে, আচ্ছা, আমি কি আমার সাইকেলটা তোমার সাইকেলের সাথে বদলাতে পারি? সুজাও বলে, অবশ্যই, আমি এখনই তা করে দিচ্ছি। সাইকেল বদলাতে যাবে, তখনই বাধা দিয়ে বলে, আমি যখনই সাইকেলের দিকে তাকাই তখনই দেখতে পাই তুমি আইয়ুকে পছন্দ করো, আমাকে একটুও পছন্দ করো না। সুজাও বলে, কে বলেছে? আমি সব কিছু এখনই তুলে ফেলছি, আর আমি ঘরে যা কিছু আছে সবকিছুই বদলে ফেলছি। সুজাও চলে গেলে লিংজিলু একা দাঁড়িয়ে হাসতে থাকে আর বলে, তুমি সত্যিই একটা বোকা।
এদিকে সুচো সিরিয়াস অবস্থা ভেবে সে সবাইকে ডেকে রাতে সবটা বলতে থাকে, বলে লিংজিলুর অবস্থা খুবই খারাপ, আমাদের উচিত এবার থেকে তাকে ভালোভাবে দেখে শুনে রাখা। পরদিন সকাল থেকেই তারা সবাই একসাথে স্কুলে যায়, এমনকি একসাথে স্কুল থেকেও ফেরে, লাঞ্চ করে একসাথে। তাকে ওয়াশরুমে গেলেও একা ছাড়ে না। রাতে তার সাথে ফ্যাংলিয়ান আর ফ্যাংলিয়ানও ঘুমায়। সে রাতে হাঁটার জন্য বা একাই বের হয়েছিল। দরজা খোলার শব্দ শুনে সুচো রুমে গিয়ে দেখে লিংজিলু নেই। সে তখন সবাইকে ডেকে বলে লিংজিলু কোথায় যেন হারিয়ে গিয়েছে। পুরা মহল্লা খুঁজেও তাকে খুঁজে পায় না। তারপর গ্রামের মাইকে অ্যানাউন্স করে দেয় লিংজিলু হারিয়ে গিয়েছে। তার অসুস্থতার বিষয়টাও সে বলে দেয়। এইদিকে লিংজিলুর কানে হেডফোন থাকায় সে সব কিছু শুনতে পায় না। গ্রামের কিছু লোকজন তাকে দেখতে পায়, তারপর তাকে ধরে সেখান থেকে বেঁধে বাসায় নিয়ে আসে। সেখানেও গ্রামের সবাই উপস্থিত ছিল। সুচাওয়ের এরকম ব্যবহারে লিংজিলু বিরক্ত ছিল। সুচাও তাকে বকে বলে, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে সারা রাত কোথায় খুঁজিনি আমরা, বলো তো। এটা বলে তার মুখ থেকে কাপড় সরাতে লিংজিলু চিৎকার করে বলে, তোমাকে কে বলেছে আমার ডিপ্রেশন আছে? আর এসব কি করছো? আমার বিষয়ে মিথ্যে আফওয়া কেন ফেলাচ্ছ? গ্রামের সবাই তখন তার চিৎকার শুনে চলে যায়। সুচাও দ্রুত তার মুখে আবার রুমাল গুঁজে দেয়। তারপর সবাই চলে গেলে সে তার রুমে গিয়ে বলে, আমার ভুল হয়ে গিয়েছিল। অনলাইনের এইসব বিষয়ের উপর আমার বিশ্বাস করা উচিত হয়নি, আর তাছাড়া আমার কাউকে বলাও ঠিক হয়নি। আমি এই লাঠিটা এনেছি, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। প্লিজ তবু তুমি রাগ করে থেকো না, আমাকে ক্ষমা করে দাও। লিংজিলু বলে, তুমি নিজেই শাস্তি নিতে এসেছো। এটা বলে তাকে আঘাত করতে যাবে, তখনই সে সরে দাঁড়িয়ে বলে, আমি ক্ষমা চাইতে এসেছি, ক্ষমা করে দাও, মারার কি প্রয়োজন? লিংজিলু বলে, ঠিকই আছে, আমি তোমাকে মারবো না, আমি কালই এখান থেকে চলে যাচ্ছি, তাই তোমাকে ক্ষমা করে দিয়েছি। সুজাও বলে, তুমি কোথায় যাচ্ছ? লিংজিলু বলে, আমার এজেন্ট কল করেছিল, বলেছে এটা খুবই সুন্দর সুযোগ, আর আমার ফিউচারটাও খুবই ইম্পর্টেন্ট, তাই আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াই আমার ভালো। সুজাও আর কোনো কথা না বাড়িয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। রুমে আসতেই জিংজিং বলে, কি হলো, সে কি তোমায় ক্ষমা করে দিয়েছে? সুজাও বলে, হতে পারে, সে কাল এখান থেকে চলে যাচ্ছে। জিংজিং বলে, তোমার তো খুশি হওয়া উচিত, আর রুম শেয়ার করতে হবে না। সুচাও তখন মন খারাপ করে বসেছিল। জিংজিং তার মন খারাপ দেখে বলে, আচ্ছা তুমি কি তাকে পছন্দ করে ফেলেছো? তারপর সে রাগে উঠে গিয়ে বলে, কে তাকে পছন্দ করবে? কি কোনো পাগল ছাড়া কেউ পছন্দ করবে না। জিংজিং বলে, আমি তো এমনি বলেছি, তুমি রাগ কেন করছো? আচ্ছা যাই হোক, সে তো কাল চলে যাচ্ছে, যদি কিছু বলার থাকে বলে দিতে পারো, এটাই সুযোগ। সুচাও বলে, আমি কিছু বলবো না। এটা বলেই সে ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতে তার ঘুম আসছিল না। সে সারা রাত লিংজিলুর কথা ভাবতে থাকে।